দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে নতুন সরকার গঠন হলো, সেখান থেকেই আলোচনার সূত্রপাত। আজকে দিনভর বিতর্ক হয়েছে যে সংবিধান সংস্কার কাউন্সিলের শপথ বিএনপি নিল না। আসলে সংস্কার তাহলে কি হবে? জামাত ইসলামের তরফ থেকে বলার চেষ্টা করা হয়েছে তারা আসলে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন এর মাধ্যমে। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই, নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়েও কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব এবিএম মোশাররফ হোসেন, তিনি সংসদ সদস্য বিএনপি, নবনির্বাচিত সংসদ সদস্য, অভিনন্দন আপনাকে। আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, এবং আছেন সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। আপনাদের দল প্রথমবারের মতন সংসদে গেল নতুন দল গঠনে, সেজন্য আপনাকে অভিনন্দন। শুরুতেই জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। যে বিতর্ক আসলে আজকে সারাদিন ধরে হচ্ছে, এই দ্বিতীয় শপথ না নেয়ার যুক্তি হিসেবে দেখানো হচ্ছে যে আসলে এটি সংবিধানের যে তফসিল, যেখানে সংসদ সদস্যদের শপথ থাকে, সেখানে এটি নেই। ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। আসলে অবস্থানটা কবে স্পষ্ট করবে বিএনপি? না, এটা আমাদের দলের আজকে নীতি নির্ধারক থেকে স্পষ্ট বলা হয়েছে যে আমরা বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকেই আমরা নির্বাচনটা করেছি। সেখানে সাংবিধানিক কাউন্সিলের কোনো বিধান নাই। যদি ভবিষ্যতে এটার সংসদে অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে বিএনপি অবশ্যই এখানে স্বাক্ষর করতে তার কোনো আপত্তি নেই। এ ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে আগামী সংসদ এবং সংবিধানের অ্যামেন্ডমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংবিধানের তো অনেকগুলো পরিবর্তনের ব্যাপারে দীর্ঘ আলাপ হলো ঐকমত্য কমিশন, এবং তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। সেখানে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি তার দ্বিমত জানিয়ে রেখেছে। এই মুহূর্তে একটা যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে গণভোটের মাধ্যমে আসলে যে বিএনপির দ্বিমত ছিল, সেগুলো খারিজ হয়ে শুধুমাত্র মূল যে প্রস্তাব সেটি টিকে আছে। এই ব্যাপারে বিএনপির অবস্থানটা কি? না, আমরা তো আপনি জানেন যে ঐক্যমত কমিশনে যে বিষয়গুলি ঐক্যমত হয়েছে, সেখানে আমাদের 30টাতে মনে হয় ঐক্যমত হয়েছিল, বাকিগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তো ওইগুলির ব্যাপারে বাস্তবায়নের জন্য তো আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বলেছি আমরা যে কমিটমেন্ট করেছি সেগুলি করব। এর বাইরেও আপনি দেখবেন যে আমরা এর আগে এই নির্বাচনের প্রায় 3 বছর আগে আমরা একটা দিয়েছিলাম, ওই যে রাষ্ট্র সংস্কারের 31 দফা। ওই ব্যাপারে তো আমরা দৃঢ়প্রতিজ্ঞ এখনও যে আমরা কর্মসূচি আমরা বাস্তবায়ন আমরা করব। যার কারণে আপনি দেখছেন যে আমরা ওখানে, আমরা যদি দফা 2-তে যান, স্পষ্ট দেখবেন যে আমরা একটা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চাই, যার জন্য আমাদের এবারে স্লোগান সবার আগে বাংলাদেশ। তো যার কারণে আপনি ক্যাবিনেটও যদি দেখেন, সেখানে একটা দেশে তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশন অবশ্যই প্রয়োজন হয়। এর বাইরে কিন্তু অনেক দলকে সম্পৃক্ত করেই কিন্তু আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্টের মতো করেছি। এবং আমরা আজকে আমাদের যেটা পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছে, মিটিংয়ে স্পষ্ট ভাষায় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, মানে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, যে আপনারা কিন্তু কোনো দলের এমপি না, আপনারা সকল মানুষের এমপি আপনাদের হতে হবে। আমি এর কোনো ব্যত্যয় আমি দেখতে চাই না। আমি এমন কোনো অভিযোগ শুনতে চাই না যে এমপি সাহেব কারো প্রতি বিরাগ অনুরাগ, যেটা আমরা শপথে বলি, যে এই ধরনের কোনো বৈষম্য আমি শুনতে চাই না। বরং যদি কেউ এই ধরনের বৈষম্যের সাথে জড়িত হন, তাহলে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন আপনি, আমরা সাথে কিন্তু আজকে এই শপথ অনুষ্ঠানে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু দুইটি সিদ্ধান্ত কিন্তু আজকে হয়েছে। একটা হলো এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবে না, এই ব্যাপারে বিএনপি সকল এমপিরা কিন্তু ঐক্যমত হয়ে এই সিদ্ধান্তটা দিয়েছে। সুতরাং একটা নতুন যাত্রা আমরা শুরু করেছি। আমরা আশা করি আমরা যে পরিবর্তনগুলি চেয়েছিলাম, এই পরিবর্তনগুলি আমরা আশা করি ধীরে ধীরে আমরা করতে পারবো। হ্যাঁ, তবে এখানে একটা আছে যে কোনো একটা কাজ করতে গেলে আপনার যদি সেখানে পক্ষ বিপক্ষ না থাকে, তাহলে তো আসল জিনিসটা বের হবে না। যার জন্য আমরা মনে করি যারা সার্জিস আলম সহ যারা 11 দলীয় জোটে আছে, তারাও সংসদের প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আমরা মনে করি একটা চমৎকার বাংলাদেশ আমরা এগিয়ে যেতে পারি। মন্ত্রিপরিষদের শপথে আজকে জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের নেতারা আসলেন না। এতে কি বিএনপির যে এই শুরু, সেটাই এক ধরনের বর্জন দিয়ে যে শুরু হলো, এটাতে বিএনপির আসলে অবস্থানটা কি? বিএনপির কি ভাবে? না, এরা যে কারণটা দেখিয়েছে যে সাংবিধানিক যে পরিষদ, সেখানে বিএনপি স্বাক্ষর করেনি বলে হয়তো তারা বর্জন করেছে। এটা তো মেইন কজটা এখানেই। তা আমরা দেখি, আমরা তো এটা বলি না যে আমরা করবো না। আমরা বলেছি আগামী দিনে সংসদ অধিবেশন যখন শুরু হবে, আলাপ আলোচনার মাধ্যমে হয়তো নিশ্চয়ই এটারও একটা সংকট সমাধান হবে। জি, সার্জিস, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। বর্জনের কারণটা কি? বর্জনের বেশ পুরনো সংস্কৃতি আসলে বাংলাদেশের সংসদকে ঘিরে রয়েছে, যেখানে ওয়াকআউট, মন্ত্রিপরিষদের শপথ বর্জন, এগুলো পুরনো ঘটনা, বাংলাদেশে বারবারই ঘটেছে। এবারে যে কারণে এই বর্জন আপনারা করলেন, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। প্রথমে আমি ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই। আসলে মানে ভাই যেই দুইটা লাইন বললেন, সুন্দর দুইটা লাইন। প্রথমটা হচ্ছে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে
এই নির্বাচনটা হয়েছে এবং সেই আলোকে তারা সরকারের যে কাজ এই কাজগুলো করতে চান। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে কোনোভাবেই কি 2026 সালে নির্বাচন হতো? কোনোভাবেই হতো না। এই সাংবিধানিক কাঠামোর আলোকে কি গণ অভ্যুত্থান ছিল? ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ছিল? ছিল না। ঐক্যমত্য কমিশন ছিল? ছিল না। নতুন করে এই যে গণভোট নেওয়া হলো এই জুলাই সনদ এবং সংস্কারের জন্য, এটা কি ছিল? ছিল না। এটা কিন্তু একটা স্পেশাল কেস ছিল, এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন ছিল, যার ভিত্তিতে এই বাংলাদেশে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা বাস্তবতা, সো এই বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এখানে বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন রাজনীতি করছে প্রত্যেকে কিন্তু সাফারার, বিগত 16 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওই অভ্যুত্থানে আবার সবাই একসাথে অংশগ্রহণও করেছে, বিএনপিও অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের পরে যখন একটা অভ্যুত্থান হলো, এরপর অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনটা গঠন করলো। তাহলে এই ঐক্যমত্য কমিশনে বিএনপির কিন্তু সক্রিয় একটা অংশগ্রহণ ছিল সেই জায়গায়, এবং সামগ্রিকভাবে সেখানে আমরা কি দেখলাম যে 84টা বিষয় সেখানে ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদে নেওয়া হয়েছে। দল হিসেবে বিএনপি নোট অফ ডিসেন্ট থাকতে পারে, এটা দলীয় স্ট্যান্ড, কিন্তু দিন শেষে এই জুলাই সনদ কোনো দলের জন্য না। জুলাই সনদ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। ভাই মাত্র আরেকটা সুন্দর কথা বলেছেন যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে তারা এখন দলের এমপি না, তারা সকল মানুষের এমপি। তাহলে কেন তারা দলীয় এজেন্ডাগুলোকে সকল মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন? সকল মানুষের আকাঙ্ক্ষা তো গণভোটে তারা প্রতিফলন করেছে। এখানে বিএনপি যতগুলো ভোট পেয়েছে তার চেয়ে হা ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। তার মানে বিএনপিরও অনেক মানুষ তাদের জায়গা থেকে চায় যে এই পরিবর্তনগুলো হোক, সংস্কার হোক। তার মানে এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। তাহলে আজকে প্রথম দিনে যখন আমার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপিরও যারা জয়ী হয়েছেন তাদের এখানে শপথ নেয়ার কথা, প্রথম দিনই যখন তারা এটা নেন না, আমরা মনে করি তারা দলীয় স্বার্থটাকে দেশের এবং জনগণের স্বার্থের চেয়ে আগে দেখে তারা তাদের জায়গা থেকে ওই যে ক্ষমতার যে সর্বোচ্চ জায়গায় থাকা যেটা আগে ছিল এবং জনগণের সাথে ক্ষমতার যে ভারসাম্য যে হতো না, ওই জায়গাটাতে তারা ফিরে যেতে চাচ্ছেন। এবং তাদের জায়গা থেকে প্রথম দিনই তারা জনরায়, গণভোট এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, যেটা আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিএনপির তরফ গাদ্দারি থেকে করা। যেটা বলা হচ্ছে যে তারা একেবারে খারিজ করে দিচ্ছেন না, বলছেন যে এই শপথের ব্যাপারটি যদি সংবিধানের তফসিলে আসে তখন তারা সেই শপথ নিতে পারেন। সেই ব্যাখ্যাটাকে আপনি না কিভাবে দেখেন দেখেন? ভাই, ব্যাপারটা হচ্ছে কোন, এই যে একটা শর্ত আরোপ করা, এই শর্ত আরোপ করার মধ্য দিয়ে এটাকে একটা সাংবিধানিক আইনগত প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়ে এখানে একটা লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি করা হচ্ছে, গতানুগতিক বাংলাদেশের আমলাতান্ত্রিক যে বিষয়টা ওইটা করা হচ্ছে। কিন্তু এটা তো এমন হওয়ার কথা ছিল না। আমাদের এই জুলাই সনদ গণভোটে যদি বাস্তবায়ন হয় তার মধ্য দিয়েই এটার লেজিটিমেসি অটো চলে আসে। এটার প্রথমত আমরা যদি দেখি গণ অভ্যুত্থান হচ্ছে এটার লেজিটিমেসি এক, দ্বিতীয়ত এটার লিগ্যাল গ্রাউন্ডটা আমরা গণভোটের মধ্য দিয়ে পাচ্ছি। এখন শুধুমাত্র কনস্টিটিউশনাল যে বিষয়টা, এইটা আমাদের এখানে আসার কথা ছিল আজকের মধ্য দিয়ে, শপথের মধ্য দিয়ে। কিন্তু এখানে এসে বিএনপি তাদের জায়গা থেকে বেঁকে বসলো এবং আবার ওই যে একটা লাল ফিতার দৌরাত্মের মধ্য দিয়ে তারা এটা ছেড়ে দিল। আমরা চাই, খুব করে চাই, 7 দিন হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, তারা এই শপথটা নিয়ে আমাদের যে সামগ্রিক আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করি। আমরা এটাই চাই, আমরা আশা করছি যে এটাই হবে। কিন্তু আজকে যেটা হয়েছে আমরা অবশ্যই মনে করি এটা আমাদের জনগণের গণভোটের জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। এখানে যে কথাগুলো বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সংসদ বসবে, সংসদে সব দলের প্রতিনিধিরা থাকছেন, তারা আলোচনা করবেন, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। সেক্ষেত্রে সেই আলোচনার সুযোগ দেওয়ার আগেই এই যে বর্জনের সিদ্ধান্তে আপনারা গেলেন, সেটা কি শুরুতেই একটা ধাক্কা দিচ্ছে না গণতান্ত্রিক না, প্রক্রিয়াকে? তারা তো প্রথমটা তো বর্জন তারাই করলো। মানে এখানে আলটিমেটলি আমরা একদম স্পষ্ট করে লেখা আছে, আমরা আমাদের জুলাই সনদের, আমি যদি লাইনটা একদম লাইন বাই লাইনও বলি এখানে, যে আমাদের স্পষ্ট করে ওই লাইনটুকু আমরা আজকে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে নির্বাচিত 8 নম্বরে দেয়া, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে বাস্তবায়ন শপথ আদেশ গ্রহণ থেকে করবেন। পড়ছেন। জি, তাহলে এটা জুলাই সনদে তো আর এই শপথের কথা ছিল। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু আজকেই হওয়ার কথা ছিল এবং আজকে প্রথমে কিন্তু তারা তাদের জায়গা থেকে এই জিনিসটাকে, এই জনরায়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। তারপরও কিন্তু আমরা তাদের জায়গায় আশাবাদী যে তারা এটা করবেন যত দ্রুত সময়ের মধ্যে হোক। তাহলে আমাদের মনে হয় সুন্দর যে একটা শুরু সেটা আমরা পাবো। জি, জনাব আলতাফ পারভেজ, কেমন শুরু হলো নতুন সরকারের? হ্যাঁ, আমি মনে করি ভালোভাবে শুরু হয়েছে। 3টা ভালো বিষয় তো দেখেছি। একটা হলো
বিজয়ী দল কোনো বিজয় উৎসব করেনি। আমাদের দেশে বিজয় উৎসব থেকে সহিংসতা হয়। বিরোধী দলের নেতাদের সাথে প্রধান দলের নেতা বাড়ি বাড়ি যে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ভালো। গত পরশুই আমিও এক জায়গায় বলেছিলাম যে শুল্ক দেওয়া গাড়ি যেন তারা বর্জন করে। আজকে সেটা তো হয়েছেই, এবং প্লট নেবেন না বলেও বলেছে। এগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু ছোট ছোট পদক্ষেপগুলো মিলিয়ে তো একটা সম্ভাবনা, আস্থা, ভরসা, সুন্দর সংস্কৃতি তৈরি হয়। ফলে এইটা ভালো দিক আর কি। আমি বলবো যে 15 বছর পর মানুষ আসলে কিছু শুভ শুভ ঘটনা দেখতে চায়, শুনতে চায়, হাতে কলমে একটা পরিবর্তন দেখতে চায়। এই তিনটাকে আমি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনই বলছি। আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাই যে দেখুন, 18 মাস হয়ে গেছে গণ অভ্যুত্থানের। 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, 8ই আগস্ট থেকে আমরা সাংবিধানিকভাবে দেশ চলছে। ফলে এখন আমাদের আবেগ মুক্ত হয়ে আলোচনা করতে পারতে হবে, এবং আসলে আমরা যতই আবেগের মধ্যে থাকি না কেন, বিষয়গুলো চলে আসছে। এই যে আজকে যেটা হলো যে সংবিধান পরিষদ নিয়ে দুই দলের বা দুই ধারার যে দুটো ভিন্ন মত, এটা কিন্তু আসতোই। বাস্তবতা তো এড়ানো যাবে না, বাস্তবতার মুখোমুখি পুরো বাংলাদেশকে হতে হবে। এটা একটা সিরিয়াস আইনি বাস্তবতা, এবং এইটা আমি বলবো তৈরি করেছে, এই জায়গাটা ঠেলে দিয়েছে বিগত সরকার, যারা নোট অফ ডিসেন্ট সহ ব্যাপারগুলো গণভোটে ঠেলে দিয়েছে। এখন দেখা গেল কি, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণ তাদেরকে 212 আসন দিয়ে দিয়েছে। ফলে তারা একটা ভিন্ন অবস্থান নিয়েছে। এবং এখানে দুটো ব্যাপার আমার সহ আলোচক বলেছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটা রাজনৈতিক প্রসঙ্গ। আর গণভোটের দলিল একটা আইনি বিষয়, যেহেতু আইনি বিষয়, ফলে এইটার পরিণতিও ধাপে ধাপে এগুতে হবে আইনি প্রক্রিয়া। এখানে ওই জুলাইয়ের আকাঙ্ক্ষার যে রাজনৈতিক আবেগ, সেইটা আসলে এখানে মানে আমি বলবো পাবে কম। এখন গণভোট এসেছে, গণভোট পাশ হয়েছে দুটো আইনগত দলিলের মাধ্যমে। সেটা হলো রাষ্ট্রপতির আদেশ, যেটা উনি বলেছেন, উনি 8 নং ধারারও উল্লেখ করেছেন। এই যে 8 নং ধারা অনুচ্ছেদ, এইটা কিন্তু ওই রাষ্ট্রপতির আদেশের। এখন ঘটনা হলো, এটা তো সবাই ইতিমধ্যে বলছে, সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির আদেশের কোনো জায়গা নেই, অধ্যাদেশের জায়গা আছে। এবং রাষ্ট্রপতি আদেশে এই যে 8 নং ধারা দিয়েছেন, যে শপথের একটা ভিন্ন ফর্দের কথা উনি বলেছেন। এই ফর্দ তো আসলে সংবিধানের যেই বিদ্যমান ফর্দ, তার অন্য একটা ফর্দের প্রস্তাব করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ নিজেই সংবিধান সংস্কার করে ফেলেছে, কিন্তু সেটা তো হতে পারে না। ফলে এবং আবার রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দিয়েছেন, সেইটাও আগামী 30 দিনের ভিতর পাশ হতে হবে। ফলে এই যে আদেশ এবং অধ্যাদেশ, আসলে এই দুটোর ভিতরেই হলো সমস্যার যোগসূত্র। এখন সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, সেটা যে এগুলো নিয়ে আলাপ হতে হবে, এগুলো নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে হবে, এইটা আমি বলবো এইখানেই সমঝোতার জায়গা আছে। অর্থাৎ প্রয়োজনীয় আলাপ হবে, বিএনপিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য নিবে, কারণ এটা না নিয়ে উপায় নেই। এটা হলো আগুন নিয়ে খেলা হবে, যে আমরা যেই 800-1000 মানুষ মারা গেছে যে পরিবর্তনের জন্য, বিগত সদ্য বিদায়ী সরকার সেই পরিবর্তনের আমি বলবো কিছুই করতে পারেনি, বরং নানা ধরনের জটিলতা তৈরি করে গেছে। সেই জটিলতা মুক্ত করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আলাপ আলোচনার মাধ্যমে। এবং খেয়াল করুন, জনগণ হ্যাঁও জয়যুক্ত করেছে, এবং জনগণ আবার মধ্যপন্থী রাজনীতির প্রতিও হ্যাঁ বলেছে। ফলে এই দুটোর সমন্বয়ের মধ্য দিয়ে পার্লামেন্টারি পদ্ধতিতে আমাদের এগোতে হবে। এখানে আমি বলবো যে বিএনপির দায় বেশি, বড় দল। দেখুন, আমাদের দুর্ভাগ্যের ব্যাপার কি, স্বাধীনতার পর থেকে যখনই বড় দল বিরোধী দলকে কাজ করতে দেয়নি, তখন বড় দলগুলো বিপদে পড়েছে। কিন্তু বিরোধী দলকে কাজ করতে দিলে সংসদ প্রাণবন্ত হয়, গণতন্ত্র দৃঢ় ভিত্তি পায়, আবার প্রধান দলের আয়ু শক্তি পায়, নিরাপদ হয় তারা, কারণ সমাজের ভিন্ন মতগুলো তারা বুঝতে পারে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। গণভোটে যতটুকু এসেছে শুধু অতটুকুই নয়, আমি বলবো আরও বাড়তিও অনেক কিছু জনগণ চায়। বরং গণভোটে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা পণ্ডশ্রম হয়েছে, আমি বলবো সেখান থেকে খুবই মিনিমাম সংস্কার প্রস্তাব গণভোটে এসেছে। আসার প্রক্রিয়াকে জটিল এবং প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন এই প্রশ্নগুলোর জট খুলতে হবে আসন্ন সংসদে। আমি বলবো দুই পক্ষই বিরোধ না বাড়িয়ে দূরত্বটা কমিয়ে এই জটগুলো খুলতে হবে, এইটাই আকাঙ্ক্ষা মানুষের।
একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সার্জিস আলম, আপনার কাছে ফিরে আসতে চাই। সকাল থেকে শপথ নেওয়া হবে কি হবে না তা নিয়ে দুরকম বক্তব্য আসার পরে শেষমেশ 11 দলীয় জোট শপথ নিল। নির্বাচনের আগে এনসিপির তরফ থেকে বলা হয়েছিল যে এটি নির্বাচনী জোট এবং নির্বাচনের পরে এটি আদর্শিক কোনো জোট না হয়, আপনারা আপনাদের মতো নিজেদের অস্তিত্বটা খুঁজে নেবেন। কিন্তু একটু আগে সিদ্ধান্তে দেখছিলাম যে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ফলে 5 বছর আপনারা আসলে একসাথে বিরোধী দল হিসেবে কাজ করছেন, এটা মোটামুটি স্পষ্ট। তাহলে এনসিপির আলাদা অস্তিত্বটা কোথায়? দল হিসেবে এখানে আমরা 11টা দলের একটা জোট। দল হিসেবে এনসিপির জায়গা থেকে এনসিপির আলাদা কর্মসূচি, আলাদা রাজনীতি বা আদর্শিক যে জায়গাগুলো, এই লড়াইটা এনসিপির জায়গা থেকে থাকবে। এবং এটা হচ্ছে ধরেন নির্বাচনেরই একটা কিন্তু কনসিকুয়েন্স। এই যেটা আমরা আমাদের জায়গা থেকে বিরোধী দলীয় নেতা, উপনেতা, হুইপ দেখলাম, এখানে এখন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত বা আলোচনা হয় নাই যে 5 বছর একসাথে এভাবেই থাকা হবে, এরকম না। কিন্তু আপাতত এটা তো সংসদীয় জোটের রূপ নিচ্ছে। অন্তত আজকে পর্যন্ত এটা আমরা সংসদীয় একটা জোট হিসেবে, কারণ কি দিন শেষে এখানে যারা একসাথে নির্বাচন করেছে এই জায়গা থেকে আমরা মনে করি যে বিএনপি এখানে একটা 2/3 অধিক সিট নিয়ে তারা তাদের জায়গা থেকে সরকার গঠন করেছে, 212টা সিট প্রায়। তো সেই জায়গা থেকে বিএনপির এই জায়গাটা, এটাকে আমরা মনে করি অ্যাজ এ হোল একসাথে যদি একটা বিরোধী দল হিসেবে ফাংশন করা যায়, বরং ওই জায়গাটাতে বিএনপিকে একটা শক্তিশালী বিরোধী দল যেভাবে তার সরকার দলের জায়গায় রাখতে পারে, ওই জায়গায় কাজ করা তুলনামূলক সহজ হবে। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত এরকম কিছু হয়নি যে 5 বছর একসাথে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একসাথে ফাংশন হবে। কিন্তু সেই আলোচনাগুলো হয়তো সামনে ধীরে ধীরে আসবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এনসিপির জায়গা থেকে আমরা আমাদের যে আলাদা কর্মসূচির জায়গা, আলাদা রাজনৈতিক বা আলাদা রাজনীতি, আলাদা সংগঠন, এই প্রত্যেকটি জায়গা আমরা ওই স্বাতন্ত্র্যটা বজায় রেখেই আমরা মনে করছি যে আমরা আমাদের জায়গায় কাজ করব। এবং এটা বরং আরও সহজ হচ্ছে। অনেকের আগে বলছিল যে এটা জামাতের সাথে হয়ে গেলে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, বিলীনের সম্ভাবনা আছে, বিএনপির সাথে বরং এটা কম। কিন্তু আমরা দেখছি বরং বিপরীত কিছুটা, যেহেতু একই সাথে বিএনপি মধ্যমপন্থার রাজনীতি করে, আমরাও সেই রাজনীতিটা করার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এবং করছি। সেক্ষেত্রে জামাতের সাথে একদম ক্লিয়ার পার্থক্য করা যায় যে ওনাদের রাজনীতি এটা, আমাদের রাজনীতি এটা। তো আমরা সেই জায়গাটাতে কাজ করছি এবং মাত্র তো নির্বাচন শেষ হলো, আজকের দিনটা গেল, শপথ হলো। আশা করছি যে কিছুদিনের মধ্যে আমরা আমাদের দলীয় যে আলাদা কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে মাঠে নামবো। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এবারে নির্বাচনে আপনাদের প্রার্থীরা বেশ বড় অংশেই জামাতের কর্মীদের উপর নির্ভরশীল ছিলেন। সেক্ষেত্রে এনসিপি নিজস্ব কর্মী গড়ে তোলা বা তার নিজস্ব যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনারা বললেন, সংসদে একসাথে থাকলে কিভাবে চললে সেটা করার সুযোগ আসলে কতটুকু? আসলে মাঠ পর্যায়ে আমাদের দেখেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের কিন্তু এখনো আত্মপ্রকাশের 1 বছর পূর্ণ হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে আসনগুলো ছিল, প্রত্যেকটি আসনে আসলে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে কমিটি বা সাংগঠনিক যে স্ট্রাকচার, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা করবো, এটা এখনো তৈরি হয়নি। কিছু কিছু আসনে হয়েছে, যেমন আমার আসনে আমি বলতে পারি যে হয়েছে। আমরা উত্তরাঞ্চলে দেখেছি আমাদের নির্বাচিত হয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, আমরা যদি তার আসন দেখি, আমাদের আক্তার হোসেন তার আসন যদি দেখি, এই আসনগুলো তো হয়েছে। এবং হাসনাত আবদুল্লাহ আসন যদি দেখি, 30টিতেই হয়নি, অধিকাংশতে হয়েছে। তো আবার 300টিতে হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের এই জোটের যারা আছেন বিভিন্ন কেন্দ্রে, তাদের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয়েছে। কারণ দিন শেষে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম এবং পথ চলার পর আপনি একজন কর্মীকে বিশ্বাস করতে পারবেন, তাকে আপনি প্রধান পোলিং এজেন্ট দিতে পারবেন ওই বিশ্বস্ততার জায়গা থেকে। তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদের নির্ভর করতে হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখন যেটা মনে করছি যে মাঠ পর্যায়ে কাজ করে আমাদের আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে, বরং এটা আরও বেশি হয়েছে, যে আমাদের কাজের ধরন, আমাদের দলীয় আদর্শ, আমাদের চিন্তার জায়গা, আমাদের এক্সিকিউশনের জায়গা আলাদা জামাতের থেকে, একদম স্পষ্ট করা যায়। এবং ওই জায়গায় আমরা বরং এখন আরও ওই জায়গাটা স্পষ্ট হয়ে বরং ওই জায়গারও বেশি কাজ করতে পারবো বলে আমরা মনে করছি। এই কাজটা আমাদের শুরু করতে হবে। এখানে তো কিছু তিক্ত অভিজ্ঞতা আপনাদের আছে, যেমন সারওয়ার তুষারের আসনে জামাত ইসলামের তরফ থেকে তাদের প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়নি। এই ব্যাপারগুলো আসলে আপনাদের দলের উপর কিভাবে প্রভাব ফেলছে? না, অবশ্যই এটা যেমন সারওয়ার তুষার ভাইয়ের এখানে যেমন এটা আছে, আবার এমন বেশ কিছু আসনে আমরা দেখেছি যে পোলিং এজেন্ট থেকে শুরু করে দায়িত্বশীল যারা অন্তত নির্বাচনের দিন আগে তারা সাংগঠনিক হিসেবে, মাঠ পর্যায়ের কর্মী হিসেবে তারা
প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু নির্বাচনের দিন তাদের যে অ্যাক্টিভনেস যেটা থাকার দরকার ছিল, একটা জিনিস আদায় করে আনা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা অটলভাবে, এই জিনিসটা আমরা অনেক জায়গায় ঘাটতি দেখেছি, যেটা নিয়ে আমাদের কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতা আছে। কিন্তু আবার একই সাথে মাঠ পর্যায়ে তারা প্রচণ্ড পরিশ্রম করেছিল নির্বাচনের আগের দিনগুলোতে, সেই একটা ভালো অভিজ্ঞতার জায়গাও আছে। তো আমরা মনে করছি যে ওই জায়গাটা থেকে সামগ্রিকভাবে আমরা এনসিপিকে আলাদা করে, এনসিপির যে রাজনীতি মাঠ পর্যায়ের, সেটা আমরা আদর্শিকভাবে এবং সাংগঠনিকভাবে করতে পারবো। নিশ্চয়ই। জনাব খলিলুর রহমানের ব্যাপারে নিশ্চয়ই আজকে প্রচুর আলোচনা শুনেছেন জনাব মোশাররফ হোসেন, এবং আমি জানি না আপনি কতটুকু অবাক হয়েছেন। একটা অভিযোগ এই মুহূর্তে তোলা হচ্ছে এনসিপির তরফ থেকে যে এনসিপির কাছের যারা ছিলেন উপদেষ্টা তাদেরকে সরে আসতে হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও সরে আসতে হয়েছে, কিন্তু এই যে উপদেষ্টা একেবারে শেষ পর্যন্ত থাকলে নির্বাচন পরিচালনার দায়িত্বেও তারা যখন ছিলেন তখনও তিনি উপদেষ্টা, তারপরে হঠাৎ করে তিনি কিভাবে বিএনপির পূর্ণাঙ্গ মন্ত্রী, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? না, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা দেখেছিলাম যে এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্টটা যে ছিল, তার নির্বাচন পরিচালনা নিয়ে কিন্তু এখন পর্যন্ত জনমতে বা রাজনৈতিক দলগুলির থেকে কোনো প্রশ্ন ওঠে নাই, এবং সবাই কিন্তু মেনে নিয়েছে। বিশেষ করে যারা বিরোধী দল এই নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দলে আসনে গিয়েছে, তারাও কিন্তু নির্বাচনকে অভিনন্দিত করে। কিন্তু এই জনাব খলিলুর রহমানের অপসারণের জন্যই তো একসময় বিএনপি বেশ কড়া অবস্থানে ছিল। এখন যে কোনো রাজনৈতিক দল যখন যদি দেখে কোনো কিছুতে ব্যত্যয় ঘটে, সেখানে বক্তব্য দেবে, তার কন্ট্রোল রাইজ করবে, এটাই তো স্বাভাবিক। আমরা ইউনূস সরকারের অনেক বিষয়ে আমরা সমালোচনা করেছি না, কারণ এটা রাজনৈতিক দলের তো কাজই এটা, যে আপনি যদি কখনো জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান, তখন আপনার বিরুদ্ধে কথা, যেমন আমরা স্পষ্ট, আপনার মনে আছে যে যখন আপনার মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘকে, তখন কিন্তু আমরা প্রচণ্ড বিরোধিতা করেছিলাম। আমরা চিটাং পোর্ট ইজারা দেওয়ার ব্যাপারে আমরা বিরোধিতা করেছিলাম, তখন তো এই সরকারই গভর্নমেন্টে ছিল। সবচেয়ে বিতর্কিত একটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, এবং স্বাভাবিকভাবেই এখানে জনাব খলিলুর রহমানের একটা ভূমিকার কথা বিভিন্ন জায়গায় উঠে এসেছে। সেক্ষেত্রে এই যে শেষ সময়ে সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলুন বা বিতর্কিত কর্মকাণ্ড বলুন, এই কোনোটাই বিএনপিকে ভাবায়নি? না, আসলে এটা বিএনপি চেয়েছিল সবচেয়ে যে লোকরা সবচেয়ে পারফেক্ট, হয়তো আপনি বলতে পারেন বিএনপির বড় দলে কি পারফেক্ট লোক নেই, কিন্তু হয়তো প্রেক্ষাপটের কারণে হয়তো তাকে এই মুহূর্তে করা হয়েছে। ভবিষ্যতে দেখা যাবে যে কি হয়। এই ক্ষেত্রে গতকালকে পর্যন্ত অনেককে জিজ্ঞেস করা হচ্ছিল যে আসলে মন্ত্রী সভায় কারা যাচ্ছেন সেটা জানেন কিনা, এবং দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নিয়ে অনেক কথা হয়েছে এখন পর্যন্ত। এই যে শুধুমাত্র জনাব তারেক রহমানের সিদ্ধান্তে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে মন্ত্রী পরিষদ হলো, এইখানে কি গণতন্ত্রের চর্চা করার সুযোগ ছিল? না, আসলে আপনি দেখবেন যে এখানে চুজ করার তো একটা করতেই হবে। আপনি দেখেন প্রায় 212 জন এমপি বিএনপি থেকে নির্বাচিত হয়েছে, এর মধ্যে বাইরের টেকনোক্র্যাট আছে মাত্র 3 জন। এটা আমাদের কনস্টিটিউশনই এটা সাপোর্ট করে যে আপনি 1:10 আপনি পারবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিকল্প আর কি ছিল, কারণ অসংখ্য যোগ্য লোকের মধ্যে থেকে এই যে 50 জন বলে বা 49 বলে, এটাকে চুজ করার তো একটা চ্যালেঞ্জিং জব ছিল। আমি মনে করি জনাব তারেক রহমান দক্ষতার সাথে এটা সম্পন্ন করেছে, তার সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে। জি, জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই। এই অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ যখনই আসে, শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। এর আগে বিস্তর বিতর্ক হয়ে গেছে চট্টগ্রাম বন্দর নিয়ে, কিন্তু শেষ সময়ে সে কি চুক্তি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা কেউ বুঝে ওঠার আগেই চুক্তি হয়ে যাওয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং জনাব খলিলুর রহমানের ব্যাপারে আসলে বিএনপি যে সিদ্ধান্ত নিল তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো কিনা? এই খলিলুর রহমান সাহেবের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার বিষয়ে আগে বলি, এটা বেশ বিস্ময় তৈরি করেছে। আমি নিজেও বিস্মিত হয়েছি। আমি বিএনপির 2-4 জন বন্ধুকে ফোন দিয়েছি, তারাও বিস্মিত হয়েছে। এত বিস্ময় প্রথম দিনই, সরকারের প্রথম দিন, আসলে এটা ধারণ করাও কঠিন আর কি। উনি আগের সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এইটা এই কালে যে কোনো দেশে খুবই গুরুত্বপূর্ণ পদ। আবার পরের সরকারেই উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আগামী সরকারে কি অবস্থা দাঁড়ায় এটা আমি অনুমান করতে পারছি না, কিন্তু এটা মোশাররফ ভাই বলেছেন। কিন্তু তারপর আমি প্রশ্নটা তুলতে চাই, বিএনপি কি কি বৈশিষ্ট্যের কারণে ওনার বিরোধিতা করেছিল বিগত আমলে, সেটা তো এখন আরও বাড়তি জানারই ব্যাপার। আর হলো এখন ঠিক কি কি বৈশিষ্ট্য দেখে আবার ওনাকে দলের, সরকারের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এই দুটোর ব্যবধান কিভাবে ঘুচলো এই অল্প কয়েকদিনে, এবং সেই অল্প কয়েকদিনের মাঝেই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিটা হলো।
আমি বলবো এটা একটা ভয়াবহ চুক্তি আমার বিবেচনায়, আমার ব্যক্তিগত বিবেচনায়। আমি চুক্তিটার সম্ভাব্য যা যা বেরিয়েছে, এটা যদিও একটা গোপন চুক্তি, দেশ বিদেশে যত সংবাদ বেরিয়েছে আমি পড়েছি। আমি একটা কথা, এটা অনেকে আলোচিত হয়েছে, এতগুলো বোয়িং বিমান আমরা কোথা থেকে কিনবো, কোন টাকা দিয়ে কিনবো এবং কেন কিনবো, কোথায় এই বোয়িং বিমান চালাবো? আমাদের বিভিন্ন দেশে 19টার মতো ডেস্টিনেশন বিমানের, এত বোয়িং বিমান দিয়ে আমরা কি করব? 42,000 কোটি টাকার বোধহয় কৃষি পণ্যই কিনতে হবে। তো এইসব কৃষি পণ্য আমরা কেন কিনবো? আমাদেরই তো কৃষি খাত আছে। তারপরে যুক্তরাষ্ট্রের পণ্যে অশুল্ক বাধা রাখা যাবে না, চীন থেকে সমরাস্ত্র কিনা যাবে না। আমরা বাংলাদেশ কোথা থেকে সমরাস্ত্র কিনবো সেটা তো একটা সার্বভৌম দেশের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। তো একটা দেশের সাথে আমরা এরকম চুক্তি করে আসলাম। এখন আমি বলবো যে বিএনপি তো চ্যালেঞ্জে পড়বে। বিএনপির সামনে একটা তো বড় কাজ হলো অর্থনীতি সংস্কার এবং একটা অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন অর্থনীতি গড়া। 24-এর অভ্যুত্থান আমি তো মনে করি হয়েছেই বৈষম্য কমানোর জন্য। এখানে সবচেয়ে বেশি শ্রমিকরা প্রাণ দিয়েছে। তো বৈষম্য কমাতে গেলে যে এই ধরনের অর্থনৈতিক সংস্কার করতে হবে, সেটা তো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, একটা স্বরাজের ব্যাপার। তো এরকম একটা চুক্তি যদি ঘাড়ের উপর থাকে এবং যেই চুক্তির নিয়ে বিএনপির রিভিউ করার কথা, কিন্তু সেই চুক্তির সাথে যুক্তরাজ্য যদি এখন ক্যাবিনেটে থাকে, তাহলে তো বিএনপির জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমি শুধু চ্যালেঞ্জটা বিএনপির জন্য দেখি না। তারেক রহমান তো বলেছেন যে বিএনপির এমপিরা পুরো দেশের এমপি, তাহলে পুরো দেশের ভাগ্য কিভাবে পুনর্নির্ধারণ হবে এরকম একটা ক্যাবিনেটে যদি সংশ্লিষ্টরা থাকে, আমি বলবো এটা সরাসরি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। এইটা হলো আমার একটা ব্যাপার। আর এমনি মন্ত্রিপরিষদ নিয়ে যেটা আপনি বললেন, মন্ত্রিপরিষদে নারী, সংখ্যালঘু, সিনিয়র, জুনিয়র সবই আছেন। কিন্তু একটা জিনিস বলতে হয় যে কিছু কিছু প্রাথমিকভাবে দেখেছি বিভাগ বন্টন হয়েছে, যেসব পরিষদ মানে পোর্টফোলিও, কিন্তু ওই ব্যক্তিরা, ওই মন্ত্রীদের ওই পোর্টফোলিও নিয়ে কাজের কোনো খুব একটা পূর্বতন রেকর্ড নেই। এটা একটা রেকর্ড থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই। এটা পুরো ক্যাবিনেট মানে পুরো ক্যাবিনেটই একসাথে সরকার চালাবে বা পুরো পার্লামেন্টই চালাবে এবং একটা ছায়া সরকারও থাকবে, বিরোধী দল বলেছে, সেগুলো হয়তো সহায়তা করবে। কিন্তু যিনি অতীতে যেই বিষয়ে কাজ করেছেন তিনি সেই বিষয়ের মন্ত্রী হলে খুবই ভালো হয়। এই হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত অনেকে গুরুত্বপূর্ণ 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতে আমি মনে করি মন্ত্রণালয়গুলোর কাজের গতি স্লো হয়ে যায়। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইসমানী মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব আলতাফ পারভেজ আপনার কাছে। দুটো বিষয় নির্বাচনে খুবই আলোচিত ছিল, একটা হচ্ছে ভারত বিরোধিতা আর একটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এই দুটো ব্যাপারে আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিটা কোন দিকে যেতে পারে বলে মনে হয়? আসলে আমি দ্বিতীয়টা আগে বলি, আওয়ামী লীগের মিত্র যে শক্তিগুলো তারা তো নির্বাচনে অংশ নিতে পারেনি। এটা পুনর্বাসনের প্রশ্ন নয়। প্রথমত যারা ফৌজদারি অপরাধের আসামি বা যাদের বিরুদ্ধে ওই ধরনের অপরাধ আছে, খুন, তারপরে অর্থ পাচার ইত্যাদি, সেগুলো তো বিচার হতে হবে, সেটা পুনর্বাসনের কোনো সুযোগ নেই। সেটা 54 বছরেরও অনেক অপরাধ এখনও বিচার হয়নি, কিন্তু সেগুলো সবই বিচার হতে হবে। কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের আদর্শ পছন্দ করে কিন্তু কোনো অপরাধে যুক্ত ছিল না, যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের তো রাজনৈতিক অধিকার আছে নির্বাচন করার, সংগঠিত হওয়ার, অফিসে মানে মিছিল মিটিং সব ধরনের রাজনৈতিক অধিকার আছে, মত প্রকাশের। আসলে এইটা না দিলে যেটা হবে সেটা হলো আমরা প্রতিশোধের একটা দুষ্ট চক্রে আমরা বছরের পর বছর খাবি খেতে থাকবো। আমরা 54 বছর ধরেই এটা আছি। 54 বছরের কথাটা এইটা বললাম যে স্বাধীনতার সময় যেই দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তান বাহিনীর হত্যায় অংশ নিয়েছিল, তারও বিচার না করে সেইটা নিয়ে আমরা নানা ধরনের রাজনীতি করেছি। সেই সময়েও পুনর্বাসন মানে রিকনসিলিয়েশন হয়নি। যারা নিরপরাধ ছিল, নানা বিবেচনায় বিরোধিতা করেছে, তাদের পুনর্বাসনের তো সুযোগ ছিল, কিন্তু এটা নিয়ে রাজনীতি হয়েছে। এখনও আওয়ামী লীগ বিরোধিতার নামে কিন্তু সাধারণ আওয়ামী লীগ কর্মীদের রাজনৈতিক অধিকার আমি বলবো ফিরিয়ে না দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এটা কিভাবে, সেটার জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছিল যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন করবে, সেটা করেনি। তাদের একটা বড় ব্যর্থতার ওইটা, কারণ ওই সময় এই মুহূর্তটা সুন্দরভাবে এসেছিল। এখন বিএনপি এবং জামাত ইসলামী উভয়ই তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন অ্যান্ড হিলিং কমিশন তারা করবে। ফলে এই বিষয়ে তো তাদের ভিতরে আর কোনো বৈরিতা নেই, ফারাক নেই।
সংসদের শুরুতে এই ধরনের একটা কমিশন হওয়া উচিত। এবং আমি কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে যদি অনুতাপ বোধ না করে তাহলে আসলে না, তাদের এটা দল শুধু হিসেবে, আওয়ামী লীগের বিষয় নয়, আমি শুধু আওয়ামী লীগের প্রশ্ন বলছি না, অন্য অন্য অনেক দল তো কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আওয়ামী লীগকে সুযোগ তো আছে অবশ্যই অনুতাপ ভুল ছাড়া। স্বীকার করতে হবে, না হলে রিকনসিলিয়েশন কিভাবে সম্ভব? তাকেও তো একটা কিছু করতে হবে, অন্যদেরও করতে হবে। আমি বলছি এটা তো বহুমুখী একটা উদ্যোগ, কিন্তু যেহেতু সরকার চালকের আসনে থাকে, সরকার রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়ে তাদের আহ্বান করবে যে আমরা এটা রিকনসিলিয়েশন করতে চাই, পুনর্মিলন প্রয়োজন, কিন্তু এটা মানে ফৌজদারি অপরাধীদের পুনর্বাসন নয়, অন্যদের পুনর্বাসন, সাধারণ জাতীয় একটা পুনরুদ্যোগ, পুনর্মিলন, সেইটা কিন্তু লাগবে। আমি ভারতের বলবো। প্রসঙ্গে যদি আসতে, হ্যাঁ, এবং ভারতের প্রসঙ্গ আমি বলবো এইবার একটু কমেছে, আমি বলবো নির্বাচনী প্রচারণায়। আমাদের দেশে ভারত বিরোধিতা তো একটা খুবই লাভজনক রাজনৈতিক পণ্য, কিন্তু দেখুন ভারত তো আমাদের 3 দিকে আছে, সীমান্ত জুড়ে প্রতিবেশী। বর্মা আমাদের প্রতিবেশী, বর্মার সাথে এবং ভারতের সাথে আমাদের একটা উইন উইন সম্পর্ক লাগবে। আমরা হেলে পড়ে থাকবো না, আমরা চীনের দিকে হেলে পড়ে থাকবো না, যুক্তরাষ্ট্রের দিকে হেলে পড়ে থাকবো না। ভারতের দিকে বিগত 15 বছরের সরকার হেলে পড়ে থেকে তার নিজেরও সর্বনাশ করেছে, ভারতেরও সর্বনাশ করেছে, আমাদেরও জাতীয় সর্বনাশও হয়েছে। কিন্তু এখন নতুন সরকার আমি বলবো যে ভারতের সাথে একটা স্বাভাবিক সুস্থ দ্বিপাক্ষিক সম্পর্ক করবে, এটা জরুরি। কারণ সামনে গঙ্গা চুক্তির নবায়নের প্রশ্ন আছে, বহু মানুষের ভিসার পাওয়ার ব্যাপার আছে, চিকিৎসা নেওয়ার ব্যাপার আছে, আমাদের দেশে ভারতের বাণিজ্যিক ব্যাপার আছে। উভয়ই উইন উইন, উভয়ই জিততে পারে এরকম একটা সম্পর্ক করতে কোনো বাধা নেই। এবং ভারতের দিক থেকে আমি বলবো যে ইতিবাচক আগ্রহ আমরা দেখছি, আমি ভারতের সরকারের কথা বলছি, এবং নিশ্চিতভাবে বলতে পারি ভারতের অনেক মানুষও চায় একটা স্বাভাবিক সম্পর্ক থাক। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, এটা সহজ হবে না। উভয় দেশে নানা ধরনের শক্তি আছে যারা এই সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করে রাজনৈতিক ফায়দা, আমি বলবো একটা পপুলিজমের চর্চা করে যেতে চায়। ফলে এই সম্পর্কটা এগিয়ে নেওয়া ইতিবাচক দিকে খুব কঠিন আছে, কিন্তু নতুন সরকার আমি বলবো এই চ্যালেঞ্জটা নেবে আর কি। জি জনাব সার্জিস, এই দুই প্রসঙ্গে আসলে নতুন সরকার কিভাবে এগোতে পারে, এনসিপির অবস্থানটা কি? আমি তার আগে হচ্ছে আওয়ামী লীগের যে প্রশ্নটা, এই জায়গায় একটু কথা বলতে চাই। জায়গাটা হচ্ছে কি, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে মাঠ পর্যায়ে আসলে বিএনপি অনেক পরে গিয়েছে, এবং নির্বাচনের 1-2 মাস আগে গিয়ে তারা যখন দেখলো যে মাঠের অধিকাংশ সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা অলরেডি এই যে জামাত বা 11 দলীয় যে জোট, এটার সাথে তাদের একটা কমিটমেন্ট বা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। এই জায়গায় তাদের সাথে ভালো সম্পর্কের জায়গায় তৈরি হয়ে গিয়েছে। তখন অধিকাংশ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না হলেও, বিএনপির যারা ক্যান্ডিডেট ছিল, নমিনি ছিল, আমরা তাদেরকে দেখেছি প্রত্যেকটা আসনে, ওই আসনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের যারা সভাপতি, সেক্রেটারি ছিল, তাদের সবার সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখানে নির্বাচনের স্বার্থে মাঠের বাস্তবতায় তারা অপরাধী নিরপরাধ কোনো কিছু দেখেনি। কার ফৌজদারি অপরাধ আছে, কে বিগত 16 বছরে তাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছে, কে জুলাইয়ে সরাসরি তাদের বিপক্ষে ছিল, কোনো কিছু না দেখে জিততে হবে ভোটের জন্য সবার সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছিল। যার ফলশ্রুতিতে আমি আমার আসনেই পঞ্চগড়েই দেখেছি যে নির্বাচন হওয়ার পরের দিনই সেখানে উপজেলা বিএনপির সভাপতি সেখানে আওয়ামী লীগের অফিস নিজে দাঁড়িয়ে থেকে উদ্বোধন করছেন। সো আমাদের কথাটা যে জায়গায়, আমি আলতাফ ভাইয়ের সাথে একদম একমত হয়ে এই জায়গাটা বলতে চাই যে যারা আওয়ামী লীগের এখানে অপরাধী ছিল, দোষী ছিল, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু যারা তাদের জায়গায় নিরপরাধ, কখনো যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, জুলাইয়ে সরাসরি জুলাই বিরোধী অবস্থানে যারা ছিল না, যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, এই মানুষগুলো যারা শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী ছিল বা ভোটার ছিল, সমর্থক ছিল, আমরা চাই যে তারা যেন তাদের জায়গা থেকে এই ধরনের একটা সাফারিংসের মধ্য দিয়ে না যায়। কিন্তু যেই জিনিসটা বিএনপি হঠাৎ করে নতুন করে শুরু করলো, শুধু পঞ্চগড় নয়, দিনাজপুরে দেখেছি, ঠাকুরগাঁও দেখেছি, অনেকগুলো জেলায় দেখলাম যে তারা যখন এই কাজটা করছে, যে সবাইকে তারা ওই এক কাতারে নির্বাচন কেন্দ্রিক কমিটমেন্টের কারণে তারা মাঠে উন্মুক্ত হওয়ার জন্য এবং তাদের পূর্বের রাজনীতিতে ফেরার জন্য, অফিস খোলার জন্য সহযোগিতা করছে, যারা এই জুলাই রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। ইভেন বিএনপির ছাত্র দলের, যুব দলের অনেক নির্যাতিত নেতাকর্মী এটা মেনে নিতে পারছে না।
সো আমরা তাদেরকে আহ্বান করব, এই মানুষগুলো যারা এই আন্দোলনে ছিল, যারা নির্যাতিত ছিল, তারা কিন্তু থ্রেট ফিল করছে। কারণ আওয়ামী লীগের যারা দোষী ছিল তারা যদি ফিরে আসে, এই মানুষগুলোর কারো জীবন সেফ থাকবে না। সেই ক্ষেত্রে বিএনপিকে এই জায়গায় তাদের ওই সিদ্ধান্তটা নিতে হবে যে নির্বাচনের প্রয়োজনে তারা যে কাজগুলো করেছে, এটা তারা আগামীতে মানে কোনো বাজ বিচার ছাড়াই তারা এই কাজগুলো কন্টিনিউ করবে কিনা। যদি করে তাহলে বিএনপিকে একটা জনরোষের মুখে পড়তে হবে। ভারতের প্রসঙ্গে আর ভারতের জায়গাটা যেটা দেখেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে ভারতের সাথে আত্মমর্যাদার, সম্মানের, সমতার এবং ভাই যেটা মাত্র বললো যে উইন উইন সিচুয়েশনের সম্পর্ক অবশ্যই আমরা মনে করি থাকা উচিত। কিন্তু শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের নির্দেশদাতা হিসেবে হাজারের অধিক খুনের সাথে সরাসরি সম্পৃক্ত এবং এই দোষে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একজন দণ্ডিত এই ধরনের আসামিকে ভারত যদি তাদের দেশে এভাবে সরাসরি আশ্রয় দিয়ে প্রোটেক্ট করে যদি মনে করে বাংলাদেশের মানুষের সাথে, দেখেন একটা সরকার চাইলো আর একটা দেশের সাথে সম্পর্ক ভালো হয়ে গেল, এটা এভাবে হয় না। এটা মানুষের মধ্য থেকে আসতে হয়, সরকার মানুষের বাইরে যেতে পারে না। সো এই মানুষটাকে, যিনি এতজন মানুষের একটা অভ্যুত্থানের খুনের নির্দেশদাতা, তাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে তার বিচারিক প্রক্রিয়া সহযোগিতা না করে ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে, আমরা মনে করি এটা সম্ভব নয়। জনাব মোশাররফ হোসেন, এই দুই প্রসঙ্গে শেখ হাসিনাকে ভারতে রেখে আসলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে পারে কিনা, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজকেও ভারতের তরফ থেকে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। না, আমরা কিন্তু আমাদের মহাসচিব দেখবেন গতকালকে একটা বিবৃতিতে বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। আপনি যদি একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করতে হয়, তাহলে ওই দেশের মানুষের সেন্টিমেন্টটা কিন্তু বুঝতে হবে। এবং আমরা মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে সেই সেন্টিমেন্টের একটা চূড়ান্ত ফয়সালা কিন্তু হয়ে গেছে, যার জন্য ভারত এখানে ভারতের ভূমিকাটা মুখ্য। আর আরেকটা যে জিনিসটা আমি মনে করি, যে জিনিসটা সারজিৎ বলেছে বা আলতাফ পারভেজ বলেছে, যে আজকাল লোকালি কিন্তু আপনি দেখবেন রাজনৈতিক যেমন একটা আদর্শিক প্রতিযোগিতা আছে, পাশাপাশি কিন্তু গ্রামগঞ্জের সব জায়গায় একটা কিন্তু পারস্পরিক একটা সম্পর্কও কিন্তু একটা মানুষের মধ্যে আছে। আর আমাদের বাঙালির কিন্তু একটা কালচার আছে, আমরা খুব বেশি দিন কিন্তু কাউকে মানে কষ্ট দিতে চাই না, এরকম একটা কিন্তু মানসিক একটা অবস্থা আমাদের আছে। যার জন্য আমি লোকালি অনেক জায়গায় দেখেছি যে আওয়ামী লীগ যারা হয়তো এলাকা ছেড়ে গেছে, চলে গেছে, তারা যদি ফিরে আসলে অনেকে আবার এটা সহযোগিতা করতে চায়। এটা কিন্তু আমাদের একটা কালচার, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু জনাব সার্জিস যেটা বলছিলেন যে যারা অপরাধের সাথে সরাসরি আমি এখন যুক্ত আছি, ছিলেন তারা জুলাই যোদ্ধাদের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এইটা আমি আসতেছি। এখন হলো যে জিনিসটা আমরা বারবার বলেছিলাম যে যারা অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, দেখবেন গত গভর্নমেন্টের একটা দ্বৈত নীতি ছিল। একদিকে তারা জুলাই গণ অভ্যুত্থানে যারা অভিযুক্ত তাদের বিচার করতে চাচ্ছে, অন্যদিকে বলছে যে কোনো আসামিকে গ্রেফতার করা যাবে না, এটাও কিন্তু বলেছিল। তা আপনি একদিকে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আর অন্যদিকে আবার বলছেন, হোম মিনিস্টার ডাইরেক্ট বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে কোনো লোককে গ্রেফতার করা যাবে। হ্যাঁ, যারা নিরপরাধ তাদেরকে করা যাবে না। আইডেন্টিফাই কি করবে? সে তো মামলার সুনির্দিষ্ট আসামি। তাহলে গভর্নমেন্ট উচিত ছিল দ্রুত চার্জশিটের মাধ্যমে চিহ্নিত করা যে কে অপরাধী, কে অপরাধী, কিন্তু সেটাও তো করছে না, এটা তো ঝুলিয়ে রেখেছে। বরং এটা আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা বাণিজ্যের একটা না, এখানে দলীয় বাণিজ্য হয়েছে ব্যাপক হারে। আমি বললাম দলীয় বাণিজ্যটা তো হিডেন ব্যাপার, আর এটা তো প্রকাশ্য ব্যাপার এক। তো যার জন্য আমার মনে হয় যে আইনের যে মামলাগুলি আছে, হয়তো এটা এই যে বিচার বিভাগ তো এখন স্বাধীন, দ্রুত এই বিচারগুলি করে চিহ্নিত করা উচিত যে কারা অপরাধী কারা অপরাধী না। এইটাই আমার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আমাদের এখানে একটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি, এই জায়গায় বিএনপি যদি শক্ত না হয় তাহলে এটা কোনোদিন সম্ভব না। কারণ বিএনপি মাঠ পর্যায়ে যে কমিটমেন্টগুলো দিয়ে এই নির্বাচনে অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের ভোটটা টেনেছে, এটার কমিটমেন্ট হলো আপনার দোষ থাকুক আর না থাকুক, মামলার বিষয়ে আমরা দেখব। আমি একটু বলি, এই মামলায় কিন্তু আমরা সুনির্দিষ্ট কে আসামি আছে, মামলাগুলো তো অলরেডি আছে, আদালতে আছে, এগুলি মামলাগুলির কে, এটার আসামি কে, এর সাক্ষী অলরেডি কিন্তু এটাতে নির্দিষ্ট। এখানে কিন্তু ইন্টারফেয়ার করার কোনো সুযোগ এখানে আছে না, এটা করা হচ্ছে। আমি একটা লাইন এটা হলো আসলে ঢাকায় যেটা হচ্ছে, প্রকাশ্যে এই ধরনের আলোচনা জনসভায় সবাই আওয়ামী লীগের দোষর খুঁজতেছে, আওয়ামী লীগের নিন্দা করছে। নির্বাচনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সব জায়গায় চেষ্টা করেছে আওয়ামী লীগ ভোট পাওয়ার। হ্যাঁ, এটা কিন্তু অস্বীকার করা সুযোগ। আচ্ছা, এটাই বাস্তবতা, তাতে দোষের কিছু হয়নি। নিরপরাধ যারা ভোটার, আওয়ামী লীগের প্রার্থী নেই, ভোট পেতে চেষ্টা করছে, এর মানে হলো এই তিন দলকে স্বীকার করতে হবে তারা আসলে একটা রিকনসিলিয়েশনের ভিতর দিয়ে, একটা পুনর্মিলনের ভিতর দিয়েই এই ব্যাপারটা ঘটুক।
এইটা আলাপ আলোচনার ভিতর দিয়ে হোক, যে আমরা এই 54 বছর যে প্রতিশোধের চক্রে পড়ে আছি, একদল যাবে আরেক দল আসবে, তারপর মামলা মোকদ্দমা হবে, খুন খারাপ হবে, আবার ওই দল এসে প্রতিশোধ নেবে, এটা তো জনগণের জন্য একটা বোঝা। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।